আধারের মনে পড়ে আদ্রিয়ানের সাথে ওর প্রথম দিকের সম্পর্কের কথা। কত ভয় পেত ওকে, কিন্তু আদ্রিয়ান ওকে সেখান থেকে বের হতে সাহায্য করে। লন্ডন থেকে ফিরে আসা 3 মাস পরই আদ্রিয়ান একটা অ্যাসাইলামে জয়েন করে, সাথে নিজের একটা চেম্বারও আছে। আদ্রিয়ান অ্যাসাইলামে জয়েন করার পর থেকে আধারের বিষয়টা ওকে বেশ ভাবাচ্ছে। অন্য সবার থেকে কিছুটা আলাদা, খুব বেশি পাগলামি করে না মেয়েটা। থাকে অ্যাসাইলামের সবচেয়ে কোণার একটা রুমে, কারো পায়ের শব্দ বা হাসির শব্দ শুনতে পারে না। কিভাবে এখানে এসেছে তা কেউ প্রকাশ করতে নারাজ। একজন শুধু ওর খোঁজ রাখে লন্ডন থেকে, সে রফিক চাচা। আধারের দায়িত্বে একজন মধ্যবয়স্ক মহিলা রয়েছে, আর কোনো ছেলেকেও সহ্য করতে পারে না। আধারের ফাইলও মিসিং, এখানে আসার পরবর্তী ফাইলগুলো আছে, আগের কোনো পায়নি। ওকে সুস্থ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আধার সবসময় প্রায় চুপচাপ থাকতো, গল্প লিখত, ছবি আঁকতো, সম্পূর্ণ নিজের মতো। শুধু যা সহ্য করতে পারতো না তাই ঘটলে হাইপার হয়ে যেত। আধারের গল্প লেখারও একটা আলাদা পন্থা ছিল, কোনো খাতা বা ডায়েরিতে না। ও আলাদা আলাদা পৃষ্ঠায় নাম্বার দিয়ে লিখবে, সেগুলো এলোমেলো করবে আবার মেলাবে, যেন খেলতো। আদ্রিয়ান কয়েকবার ওর কাছে যাওয়ার কারণে আধার অনেক বেশি চিৎকার করে, হাতের কাছে যা থাকে তাই ছুঁড়ে মারে ওদিকে। আধার একবার ওর মধ্যবয়স্ক মহিলা ছাড়া কাউকে সহ্য করতে পারতো না। আদ্রিয়ানকে দেখে আর আশেপাশে পায়ের শব্দ, কোনো ছেলের হাসির শব্দেও এতটা হাইপার হয়ে যেত যে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলানো পর্যন্ত ও পাগলামি করেই যেত। বুঝতে আদিয়ান ওই মহিলাকে জিজ্ঞেস করেও কিছু বুঝতে পারেনি, শুধু জানতো 3 বছর ধরে আধার ওখানে। আধারের বয়স এখন 14 বছর। আদিয়ান আধারের লেখাপড়া আর ওর আঁকা ছবি, ওর বানানো বিভিন্ন জিনিস দেখা শুরু করে, কিন্তু ওর জীবন সম্পর্কে কিছুই জানতে পারে না। আদিয়ান একটা বিষয় লক্ষ্য করেছে, আধারের কিছু কিছু সিনড্রোমস পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নির্দেশ করে। শুধু তাই না, ওর সমস্যাটা সিপিটিএসডি কমপ্লেক্স পিটিএসডি। আধার সার্ভাইভার গিল্ট এও ভোগে। এর থেকে আদ্রিয়ানের ধারণা ওর অতীত ওকে এখানে এনে ফেলেছে। ও জন্মগত মানসিক রোগী না, কোনো ঘটনা রয়েছে যার কারণে ও সেই ঘটনা রিলেটেড কিছু দেখলেই ট্রমার ভেতরে চলে যায়। কিন্তু এর জন্য অ্যাসাইলামে থাকার প্রয়োজন পড়তো না, যদি না শুধু এতটুকুই হতো। ওর সমস্যা আরও বেশি, কিন্তু কিভাবে? ও রফিক চাচার সাথে যোগাযোগ করলেও উনি আদ্রিয়ানকে কিছুই বলেননি, বিশ্বাস করতে পারেনি ওকে। আদ্রিয়ান ওই পর থেকে আধারকে পর্যবেক্ষণ করতে থাকে যদি কিছু জানা যায়, কিন্তু 2 মাস পর্যন্ত কিছুই পায়নি। অ্যাসাইলামে নতুন একজন আসে ওর ম্যানেজমেন্টের দায়িত্বে। রাহাত নামক ছেলেটার চরিত্র দোষে আগের কয়েকটা চাকরি থেকে বিতাড়িত হয়েছে। উনি জয়েন করার পর থেকেই ওখানকার নার্সরা ওনার নামে অভিযোগ তুলতে থাকে। আধার সবে যৌবনে পা দেয়া তরুণী, অসম্ভব সুন্দর লাগে ওকে দেখতে। চুলগুলো সবসময় এলোমেলো থাকে, ওকে যেন ওভাবেই ভালো লাগে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ফর্সার কাছাকাছি, যথেষ্ট লম্বা, টানা টানা চোখ, অনেক মায়াবী। রাহাতের চোখে প্রথমে পড়েছে ও। আধার কোনো ছেলে সহ্য করতে পারে না বিধায় কয়েকবার চেষ্টায় ব্যর্থ, তবে সব দিন সমান না। রাহাতের প্রায় নাইট ডিউটি পড়ে। আদ্রিয়ান রাহাতের বিষয়টা লক্ষ্য করেছে অনেক আগে। রাহাতের নাইট ডিউটির সময় আদ্রিয়ানও থেকে যায়। এমনি এক রাতে রাহাত সুযোগ নেয়, আধারের রুমে ঢুকতেই আধারের ঘুম ভেঙে যায়। আধার ওকে দেখেই অনেক হাইপার হয়ে চিৎকার করতে থাকে। আদ্রিয়ান সেটা টের পেয়েছে ও দ্রুত আধারের রুমে ঢুকে দেখে রাহাত ওকে জোর করার চেষ্টা চালাচ্ছে। আহাত চিৎকার করে যাচ্ছে, রাহাতের তাড়াহুড়ে দরজা নক করতে মনে নেই। অ্যাসাইলামের অনেকেই উপস্থিত হয়েছে। আদ্রিয়ান রাহাতের শার্টের কলার পেছন থেকে টেনে ওকে এক চর নেয়, এরপর বেধড়ক পেঠায়। আঘাত ততক্ষণে জ্ঞান হারিয়েছে। জ্ঞান হারানোর আগেও দেখতে পায় আদ্রিয়ান ওকে প্রোটেক্ট করেছে। রাহাতকে এই চাকরি থেকেও বের করে দেওয়া হয়। আধার জ্ঞান ফিরতেই ওই মধ্যবয়স্ক নার্সকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, আমার মাকে বাঁচাও, প্লিজ বাঁচাও। আমি চেয়েছি বাঁচাতে, ট্রাস্ট মি, আমি পারিনি। মা আমাকে পারতে দেয়নি। তুমি প্লিজ ওদের চলে যেতে বলো। ওরা অনেক খারাপ, মা বলেছে কথা না বলতে, তাহলে ওরা আরও কষ্ট দিবে। আমি তো গুড গার্ল, মা বলেছে গুড গার্লরা সবসময় প্যারেন্টসদের কথা শোনে। পাপা বুঝতে পারেনি ওরা এসেছে, বাঁচাও না ওদের।
আধার বারবার এরকম কথা বলছে আর অঝরে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান ওকে দরজার আড়াল থেকে দেখছে। এতদিন ওর ধারণা ছিল আধার ফিজিক্যাল অ্যাবিউজের শিকার ছিল, কিন্তু আজ মনে হচ্ছে ও না। আধার চোখ আদ্রিয়ানের দিকে পড়তেই আদ্রিয়ান ওখান থেকে সরে আসে। অদ্ভুত বিষয়, এবার আধার হাইপার হয়ে যায়নি, কিন্তু আদ্রিয়ান কোনো রিস্ক নেয়নি। আদ্রিয়ান ওখান থেকে সরে আসতেই আধার আবার বলে, বিশ্বাস করো আমি ওদের কিছু করিনি, আমি ওদের মারিনি, এগুলো মিথ্যা। রফিক চাচাকে জিজ্ঞেস করো, উনি সব জানেন। আদ্রিয়ান এগুলো কিছুই শুনল না। এরপর আদ্রিয়ান আধারের সামনে আসতেও ও বেশি রিয়াক্ট করতো না। আদ্রিয়ান আস্তে আস্তে আধারের কাছে আসতো। প্রথমে আধার কথা বলতো না। এরপর একদিন আদ্রিয়ান আধারের রুমে এসে ওর রুমে রাখা চেয়ারে বসে। আধার তখন ছবি আঁকছিল বিছানায় বসে। আধার একবার আর চোখে আদ্রিয়ানকে দেখে আবার ছবি আঁকায় মনোযোগ দিল। আদ্রিয়ান ওর সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু কি বলবে বুঝতে পারছে না। আদ্রিয়ান টেবিলের উপর আধারের লেখাগুলো খেয়াল করে সেগুলো হাতে নিয়ে বলল, তুমি কি অনেক আগে থেকেই লেখো? আধার নিশ্চুপ। আদ্রিয়ান আবার বলল, আমি কি পড়তে পারি এগুলো? এবারও আধার কোনো কথা বলেনি। ছবি এগিয়েই যাচ্ছে। আদ্রিয়ান হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়া শুরু করে। আদ্রিয়ানের অদ্ভুত লাগে ওর গল্পগুলো, কিন্তু সেখানে আধারের জীবনের কোনো কথা বুঝতে দেওয়া হয়নি। নিজের জীবনের ছায়া ওর লেখায় ও পড়তে দেয়নি, কিন্তু আদ্রিয়ানের খুব ভালো লাগে ওর লেখাগুলো। আদ্রিয়ান অনেকটা সময় নিয়ে ওর লেখা পড়ে হাসি মুখেই ওকে বলে, তুমি তো অনেক ভালো লেগেছ। এগুলো কাউকে পড়ে শোনাও না? আধার এবারও কথা বলেনি। আদ্রিয়ান ও ছাড়ার পাত্র না। ও আজকে আধারের সাথে কথা বলেই ছাড়বে। আদ্রিয়ান আবার বলে, শোনো, এরপর থেকে তুমি কিছু লিখলে কিন্তু প্রথমে আমি পড়বো, এটা মনে রাখো। আমার আগে কেউ পড়বে না। আধার স্কেচ করছিল। আদ্রিয়ানের এই কথা শুনে ওর হাত থেমে গিয়েছে। ও আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, এটা অন্যায় রিয়ান। ম্যাগাজিনে বের হলে সবাই একসাথে পড়বে, আর আমার অনুপস্থিতিতে আমার রুমে গিয়ে আমার গল্প পড়া বন্ধ করো। আদ্রিয়ান আধারের কথা শুনে একটা মুচকি হাসি দেয়। আধার কথা বলেছে ওকে উদ্দেশ্য করে না হোক, বলেছে তো। আধার কথাটা বলার পরই আদ্রিয়ানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। ও কিছু চিন্তা করছে। আদ্রিয়ান আধারকে আবার বলে, তুমি কাউকে পড়ে শোনাও না? সবাই চুরি করে পড়ে ফেলে। আধার চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, রিয়ান এমন করে, ও আগেই পড়তে চায়। ইরানি আর তামু সুন্দরীও এরকম, পাপা পরে পরে। আচ্ছা, এবার থেকে আমি সবার আগে পড়বো। এখন কে পড়ে? শেষের কথাটা শুনে আধারের চোখ ছলছল করে ওঠে। আদ্রিয়ান এটা খেয়াল করে নিজেকে দোষারোপ করে মনে মনে। হয়তো আধার কষ্ট পেয়েছে। আধারের গাল বেয়ে গড়িয়ে পড়া পানি ডান হাতের উল্টো পিঠে মুছে পড়ে। এখন শুধু রাবেয়া খালাই পড়ে, আর কেউ না। তুমি কি আমাকে পড়ার অনুমতি দেবে? আদ্রিয়ান এই কথা বলতেই আধার ওর মাথা দুপাশে হেলিয়ে সম্মতি দেয়। আদ্রিয়ান একটু হেসে দেয়। আধার খুব অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান সেটা দেখে ওর হাসি থামিয়ে দেয়। আদ্রিয়ান আধারের হঠাৎ প্রশ্ন করে, তোমার কি কিছু প্রয়োজন? আধার আবার কোনো কথা না বলে চুপচাপ ওর বেডের সাথে লাগোয়া জানালা দিয়ে বাইরে তাকায়। আদ্রিয়ান বুঝতে পারে হয়তো ও বাইরেই যেতে চায়। এখানকার মানুষের সবচেয়ে বড় ইচ্ছা এটাই থাকে। আধার গ্রাউন্ডেও কখনো যায় না, তবে দেখলে মনেও হয় না খুব বেশি অসুস্থ হোক। সিপি, টিএসডি আর সার্ভাইভার গিল্ড নিয়ে মানুষ পরিবারের সাথে ভালোভাবে জীবন কাটাতে পারে, প্রপার ট্রিটমেন্ট নিয়ে। কিন্তু আধারের এখানে থাকার কারণ এখনও আদ্রিয়ানের অজানা। আধারের সমস্যা এগুলো থেকে একটু বেশি, কিন্তু তাতে বেশিও না। আর এগুলোর পরে কি হয়েছিল সেটা জানার তীব্র কৌতূহল হলেও আদ্রিয়ান জানতে পারছে না। সেদিনের মতো আদ্রিয়ান চলে যায় আধারের কাছ থেকে। পরদিন আবার আসে। সেদিন আধারের জন্য বেশ কিছু জিনিসও নিয়ে আসে। কালার তুলি, কিছু গল্পের বই। আধার সেগুলো ওর হাত থেকে প্রথমে নেয় না। আধারের কাছে যা আছে সব রাবেয়া খালাই দিয়ে যায়। আদ্রিয়ান কয়েকবার বলেও ওকে নেওয়াতে পারেনি। ও হতাশ হয়ে সব আধারের টেবিলের ওপর রেখে চলে যায়। আদ্রিয়ান চলে যেতেও জিনিসগুলোর দিকে এগিয়ে গিয়ে দেখে ওর পছন্দের রাইটারের বই এনেছে আদ্রিয়ান। আধার খুব খুশি এটা দেখে। ও খুশিতে শব্দ করে হেসে দিল। পরক্ষণে থেমে গিয়ে ভাবলো ও জানলো কি করে। সেটা ভাবতে ভাবতে আদ্রিয়ান আবার ওর কাছে ফিরে এসে দরজার সাথে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে বলে,
তোমার লেখায় ওনার প্রভাব অনেক বেশি, তাই আন্দাজ করেছি। নিশ্চয়ই উত্তর পেয়েছো। আধার বেশ লজ্জা পেয়েছে আদ্রিয়ানকে দেখে। ও আদ্রিয়ানের হাত থেকে নেয়নি, কিন্তু সেগুলো পরে নিয়েছে তা আদ্রিয়ান দেখে ফেলেছে। ও ধরা খেয়েছে। আধার চোখ তুলে তাকাচ্ছে না আদ্রিয়ানের দিকে। পায়ের আঙুল দিয়ে মেঝে খুঁড়ছে, হাত দুটো বারবার মোচড়াচ্ছে। মুখ লাল হয়ে গিয়েছে। আদ্রিয়ান এটা দেখে হাসি পাচ্ছে। ও খুব কষ্টে হাসি চেপে রেখে বলল, এগুলো তোমার জন্যই এনেছে, লজ্জা পাওয়ার কিছু নেই। বরং ওগুলো না নেওয়াই ব্যাড ম্যানার্স। তুমি না গুড গার্ল, ব্যাড ম্যানার্স তোমাকে শোভা পায় না। আধারের পর আদ্রিয়ানের দিকে তাকায়। জিনিসগুলো দেওয়ার পর দু চোখে কৃতজ্ঞতা স্পষ্ট। ও আদ্রিয়ানকে ধন্যবাদ জানায়। আদ্রিয়ান ওদিকে এগিয়ে এসে বলে, তুমি খুশি হয়েছ? আধার একটা মুচকি হাসি দিয়ে বলে, অনেকগুলো বেশি। তাহলে আমাকে রিটার্ন গিফট দাও। আধার অবাক চোখে ওর দিকে তাকিয়ে বলে, আমার কাছে তো কিছু নেই। তুমি আমার একটা পেইন্টিং নিতে পারো। এছাড়া কি দিব? চকলেটগুলো তো নেই। তুমি কি আমার একটা পেইন্টিং নেবে? নিব, কিন্তু আমার অন্য কিছু চাই। আর কি? আদ্রিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে ওর হাত বাড়িয়ে দিয়ে বলে, তোমার বন্ধুত্ব হবে আমার বন্ধু। এটা শুনে আধারের চোখ খুশিতে চকচক করে ওঠে। এইভাবে কতদিন ওর দিকে কেউ বন্ধুত্বের হাত বাড়ায়নি। আধার দেরি না করে সাথে সাথে আদ্রিয়ানের হাত দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। প্রত্যুত্তরে আদ্রিয়ানও হেসে দেয়। এরপর থেকে আদ্রিয়ানকে আর আধার ভয় তো পায় না, বরং খুব ভালো বন্ধু ওরা। আদ্রিয়ান আধারের সাথে দিনের একে অনেকটা সময় কাটায়। ওই গল্প পড়ে, পেন্টিং দেখে, হেল্প করে, ওর সাথে গল্পও করে। কিন্তু যখনই আদ্রিয়ান ওকে ওর অতীত জিজ্ঞাসা করে তখনই আধার চুপচাপ হয়ে যায়। তাই আদ্রিয়ানও আর জিজ্ঞাসা করে না। রফিক চাচাকে জিজ্ঞাসা করেও বেশি কিছু জানতে পারেনি। আধার আদ্রিয়ানের সান্নিধ্যে আগের থেকে আরও বেশি নর্মাল বিহেভ করে। ওর মধ্যে সুস্থ মানুষের লক্ষণ প্রকট হতে শুরু করে। আদ্রিয়ান ওর মেডিসিনের দায়িত্ব নেওয়ার ও এখন অনেকটা সুস্থ, যদিও এর মধ্যে অসুস্থতার লক্ষণ খুব একটা ছিল না। রাবেয়া খালা যথেষ্ট খেয়াল রাখতেন। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন আদ্রিয়ান আর আধার বসে গল্প করছে। আধার আদ্রিয়ানের কথা শুনছে বেডের ওপর বসে, হাতে কাগজ নিয়ে কিছু বানানোর চেষ্টায় আছে। আদ্রিয়ান চেয়ারে বসে ওকে গল্প শোনাচ্ছে। হঠাৎ বাইরে কোনো ছেলে হেসে উঠল খুব জোরে। তার সাথে এই রুমের দিকে কেউ হেঁটে আসছে। তার পায়ের শব্দ খুব বেশি কানে লাগছে। আধারের কানের শব্দগুলো যেতেই ও থমকে গেল। আদ্রিয়ান সেটা খেয়াল না করে কথা বলে যাচ্ছে। আধার হঠাৎ সব ফেলে ছুটে আসে আদ্রিয়ানের দিকে। এসেই আদ্রিয়ানের মুখ চেপে ধরে। আচমকা এমন করায় আদ্রিয়ান চমকে ওর দিকে তাকায়। ও নিজের হাত দিয়ে আধারের হাত ছাড়িয়ে নিতে চায়। আদ্রিয়ান চেষ্টা চালাতেই বুঝে আধার খুব জোর দিচ্ছে। আধারের চোখে ভয়। আধার আশেপাশে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে নিজের ঠোঁটে আরেক হাতের আঙুল গালিয়ে লাগিয়ে বলে, চুপ করো, কোনো কথা বলো না। ওরা চলে এসেছে। কথা বললে জেনে যাবে তুমি এখানে। আদ্রিয়ান স্তব্ধ হয়ে গিয়েছে ওর কথা শুনে। ও চোখের ইশারায় আধারকে জানায় ওকে ছাড়তে। আদ্রিয়ান ছাড়াতে গেলে আধার আরও হাইপার হয়ে যাবে, ওকে শত্রু মনে করবে। আধারের এই সমস্যাটাও আছে, কেউ ওর কাজের বিপক্ষে গেলে তাকে শত্রু মনে করে। আধার ওর ইশারার দিকেই বোঝালো কে জানে। আধার অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছ? প্লিজ এইটুকু সহ্য করে নাও সোনা। ওরা তোমাকে পেয়ে গেলে এর থেকে অনেক বেশি কষ্ট দিবে, সেটা তুমি সহ্য করতে পারবে না। এটুকু সহ্য করো ডিয়ার। তুমি কি মায়ের আদেশ মানবে না? এত অবাধ্য দুষ্টুমি করতে হয় না। বাবা মা যা বলে শুনতে হয়। হাউ নটি। এইটা মায়ের শেষ শব্দ। এটুকু মেনে নাও প্লিজ। কোনো কথাও বলবো না, আর নড়াচড়াও করো না, কোনো শব্দ যেন না হয়। আদ্রিয়ান আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আশেপাশের আওয়াজ কমতেই আধার ওকে ছেড়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার তো বাঁচা গেল। ওরা যদি আবার আসে তাহলে লুকিয়ে পড়বে। মা বলেছে তার আদেশ পালন করতে। আদ্রিয়ান বেশ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আধারের দিকে। ও কিছু জিজ্ঞাসা করতে চায়, কিন্তু করবে কি না সেটাই ভাবছে।
আদ্রিয়ান শান্ত কণ্ঠে আধারকে জিজ্ঞাসা করল। ওরা কারা আধার? আধার যতটুকু স্বাভাবিক হয়েছিল সেটা নিমিষে গায়েব হয়ে গেল। চোখে মুখে একরাশ আতঙ্ক ওর। ও ভীত চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি চিনো না সিফাতকে আর ওর সাথে যারা ছিল? না, তুমি চেনো? আধার আশেপাশে চোখ বুলিয়ে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলে, শ্শ্, কথা বলো না, ওরা এখানেও যায়নি। আদ্রিয়ান চোখের ইশারায় ওকে বোঝায় যে ও চুপ থাকবে। আধার বেশ কিছু সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে আবার বেডে বসে পড়ে। আদ্রিয়ান এসে ওর পাশে দাঁড়ায়। আধার হঠাৎ কিছু মনে করে কেঁদে দেয়। কেন কাঁদলো আদ্রিয়ান জানে না। ও আধারকে জিজ্ঞাসা করলে আধার বলে কিছু না। আদ্রিয়ান আর জিজ্ঞাসা না করে ওকে সিম্পেথি দিতে যায়। আধারের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। আধার এক ঝটকায় ওকে সরিয়ে দিয়ে বলে, আমাকে একদম সিম্প্যাথি দেখাবে না, আমি এটা পছন্দ করি না। তোমার বলায় কিছুই ঠিক হবে না, সব শেষ হয়ে গিয়েছে। সিম্প্যাথি মিথ্যা, যা কোনো কিছু ঠিক করতে পারে না, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই ঠিক করে নিব। আদ্রিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আধারকে ওর কিছুই বলার নেই। আধার যে সান্ত্বনা পেতে চায় না তাও বুঝতে পেরেছে। আদ্রিয়ান আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আধারের রুমের জানালা থেকে পাশের একটা বিল্ডিং এর কিছু অংশ দেখা যায়। এক রাতে হঠাৎই বিল্ডিং এর শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। আদ্রিয়ানের সে রাতে নাইট ডিউটি ছিল। আধার আশেপাশের মানুষের চিৎকার শুনে জেগে যায়। ওর ঘুম অত্যন্ত হালকা, খুব ঘুম কম শব্দেই ভেঙে যায়। আর এখানে তো রীতিমতো চিৎকার হচ্ছে। আধার জানালা থেকে বাইরে তাকাতেই ওর আবার ট্রমা অ্যাটাক হয়। ভয়ঙ্কর কিছু মনে পড়ে। ও অনেক জোরে চিৎকার করে ওঠে। আদ্রিয়ান ছুটে আসে। আধার চিৎকার করে যাচ্ছে, সাথে ওর সাফোকেশন হচ্ছে। গলা থেকে নানা ধরনের কিছু বের হচ্ছে। অ্যাজমা অ্যাটাকেও হয়েছে ট্রমা অ্যাটাকের সাথে। আদ্রিয়ান এসে ওকে ধরে সামলাতে চায়। আধারের দুই হাতেই লালা জাতীয় কিছু লেগে থাকায় আধার আদ্রিয়ানের হাত ধরতেই পিছতে যাচ্ছে। আধার আর নিতে পারছে না। ও আদ্রিয়ানের গা ভর্তি করেই বমি করে দিয়েছে। এরপরেই ও জ্ঞান হারিয়ে ফেলে। আদ্রিয়ান ওখানকার আয়াকে ডেকে আধারকে পরিষ্কার করে চেঞ্জ করিয়ে দিতে পারে। এরপর ওকে একটা ইঞ্জেকশন দিয়ে আদ্রিয়ান চলে যায়। সকালে আধারের ঘুম ভাঙতেই ও আদ্রিয়ানকে পাশে পায়। ও ভীত চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে পড়ে। ওরা ঠিক আছে। কারা? ওরা আধার, তুমি আগুন ভয় পাও? আধার উত্তর না দিয়ে চিৎকার করে কেটে দেয়। আদ্রিয়ান অপ্রস্তুত হয়ে গিয়েছে। সরাসরি জিজ্ঞাসা করা উচিত হয়নি। আদ্রিয়ান ওকে না থামিয়ে দেখে যাচ্ছে শুধু। ক্লান্ত হলে নিজেই থেমে যাবে। সান্ত্বনা দেওয়া তো আর ওর পছন্দ না। আধার কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে সত্যিই থেমে যায়। ও সম্পূর্ণ চুপ হয়ে গিয়েছে। আদ্রিয়ান ওরই ব্যবহারের বিষয়টা জানে। এখানে কিছু জিজ্ঞাসা করেও লাভ নেই। আধার কিছুই উত্তর দেবে না। আদ্রিয়ান কিছু জিজ্ঞাসা না করে হাতে একটা ছুরি নিয়ে গ্রিন আপেল কাটতে থাকে আধারের জন্য। আর বলে, প্রায় দুপুর হতে চলেছে, এখনো কিছুই খাওনি? যা দিচ্ছে চুপচাপ খেয়ে নাও, প্রতিদিনের মতো জেদ করো না। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাওয়ায় আদ্রিয়ানের আঙুল কেটে গিয়েছে ও ছুরিতে। সাথে সাথে রক্ত পড়ছে। আধার আবার রক্ত দেখে চিৎকার করে উঠল। আদ্রিয়ান আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। রক্তে ওর প্যানিক অ্যাটাক হয়। আদ্রিয়ান নিজের হাতের কাটার কথা ভুলে গিয়েছে। ও আধারের কাছে এসে ওর দুই বাহু দুই হাত দিয়ে চেপে ধরেছে। আধার খুব জোরেই আধারকে বলছে, সামান্য রক্তে কিছু হয় না আধার, তুমি শান্ত হও এবার। আধারের সেই খেয়াল নেই। ও আবারও জ্ঞান হারায়। আধারের হেলথ কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। পরপর অ্যাটাকে ওর মস্তিষ্কের ওপর প্রভাব ফেলার পাশাপাশি শরীরের ওপরও প্রভাব পড়ছে। আদ্রিয়ান দ্রুত স্টেপ নিতে চায়। এভাবে শরীর খারাপ হতে থাকলে ওকে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। ও রফিক চাচার সাথে আবারও যোগাযোগ করে। উনি পরিষ্কার করে কিছু না বললেও আদ্রিয়ান এতটুকু বোঝে আধার আগুন রক্ত এগুলো খুব ভয় পায়। আর এটা ট্রমা, ছোট থেকে কোনো ফোবিয়া না। ও কাউকে নিজের চোখের সামনে রক্ত ছড়াতে দেখেছে, হয়তো পুড়ে যেতেও দেখেছে। আদ্রিয়ান সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ও কি করবে। আধারের শরীর এখন অনেকটা ভালো। ও অনেকটাই আগের মতো আদ্রিয়ানের সাথে আচরণ করে। অ্যাটাকগুলোর পরও অনেক অস্বাভাবিক হয়ে গিয়েছিল। আদ্রিয়ান এই সময়েরই অপেক্ষায় ছিল কিছুদিন যাবত। আধার সুস্থ হতে এক রাতে আদ্রিয়ান ওকে অ্যাসাইলামের গ্রাউন্ডে নিয়ে আসে। আধার খুব হেজিটেশনে ভুগছিল প্রথমে।
ও ওর রুম থেকে এক অর্থে বেরই হয় না, যার কারণে ও অন্য পেশেন্টদের সাথেও মেশে না, আর না ওদের মতো আচরণ করে। আধার বাইরে পা দিতেই ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। খুব ধীরে ধীরে হাঁটছেও। আদ্রিয়ান ওর এক হাত ধরে রেখেছে। আশেপাশের পেশেন্টদের আচরণে যেন আধারই অবাক হচ্ছে। আদ্রিয়ান ওকে নিয়ে অ্যাসাইলাম থেকে কিছুটা দূরে ফাঁকা একটা মাঠের মতো জায়গায় দাঁড়িয়েছে। আধার ওর দিকে তাকিয়ে বলল, আমরা এখানে কেন এসেছি? আদ্রিয়ান সামনে তাকিয়ে হালকা বয়ে যাওয়া বাতাসে একটা লম্বা শ্বাস নিয়ে একটু হাসল। তারপর আধারের দিকে ফিরে বলল, তোমাকে চাঁদ দেখাতে। বলেই আদ্রিয়ান আধারের দিক থেকে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে আধারকে ইশারা করে বলল, দেখো, আজকে পূর্ণিমা, কত বলে চাঁদ উঠেছে। তোমাকে দেখেছি, জানালা থেকে চাঁদ দেখার চেষ্টা করো, তাই মনে হয়েছিল তুমি সেলোনোফাইল। তা আজকে পূর্ণিমার চাঁদ দেখাতে নিয়ে আসলাম। আধার আকাশের দিকে তাকিয়ে দেখলো সত্যিই আজকে পূর্ণিমা, অনেক বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আদ্রিয়ানের মুখটাও ওর কাছে যথেষ্ট স্পষ্ট। অ্যাসাইলামের কৃত্রিম বাল্বের আলো আরো দূরেই শেষ হয়েছে। আধারের খুব ভালো লাগছে। ওকে নিয়ে তো কেউ বেরই হয় না, আর কি হবে কি, ও তো রুম থেকেই বের হয় না। ও সত্যিই চাঁদ দেখতে ভালোবাসে, কিন্তু আজকে যেন ওর চাঁদের চাইতে পাশে দাঁড়ানো মানুষটাকে দেখতে বেশি ভালো লাগছে। ও চাঁদের দিক থেকে মুখ ঘুরিয়ে আদ্রিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদের আলোয় আদ্রিয়ানকে ওর কাছের অনেক বেশি সুন্দর লাগছে। ওর গাইডিং অ্যাঞ্জেল। আধার যত সুস্থ হচ্ছে ততই ও ধীরে ধীরে বুঝতে পারছে ওর আদ্রিয়ানের প্রতি অনুভূতিটা অন্যরকম, শুধু বন্ধুত্বের না। ও আদ্রিয়ানের জন্য এমন কিছু অনুভব করে যা ও কখনো রিয়ানের জন্য করেনি। সেই ছোটবেলা থেকেই রিয়ান ওর বন্ধু, রিয়ানের পরিবার ওদের ফ্যামিলি ফ্রেন্ড। কিন্তু আধারের সাথে রিয়ানের বন্ধুত্ব স্কুল লাইফ থেকে। কিন্তু ওর কখনোই রিয়ানের প্রতি এমন অনুভূতি আসেনি যা ও আজকাল আদ্রিয়ানের জন্য অনুভব করে। আধার এক ধ্যানে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে, সেটা আদ্রিয়ান অনুভব করতে পেরে একটু বিব্রত বোধ করছে। ও আধারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, চাঁদ দেখতে ভালো লাগছে না আজকে? আধার নেশাগ্রস্ত কণ্ঠে উত্তর দেয়, হুম, খুব ভালো লাগছে, দেখছি তো। চাঁদটা না আকাশে, এদিকে না। আমার চাঁদ এখানেই। কি বললে? কিছু না। আধার দ্রুত আদ্রিয়ানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। ও জানে এখানে থাকা অবস্থায় আদ্রিয়ানের কাছে ওর অনুভূতি নিয়ে কিছু বলা বেকার। এতে হয়তো আদ্রিয়ান রাগ করে ওর থেকে দূরে চলে যাবে। ও এখন এমন করে ওর থেকে ও এখন এমন একজন বন্ধু হারাতে পারবে না। কতদিন পর কেউ ওর এতটা কাছে, সেটা হারানোর সাহস ওর নেই। কিন্তু ও এখনো জানে না আদৌ ও এখান থেকে বের হতে পারবে কিনা। তবে বিশ্বাস করে বের হবে, আর যেদিন বের হবে ও ওর জীবদ্দশায় ওদের শেষ দেখেই ছাড়বে। আধার আদ্রিয়ানের হাত ধরে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখেই চলেছে। হালকা বাতাসে ওর চুল উঠছে। ওর মনে অনেক প্রশান্তি এখন। বাইরের প্রাকৃতিক বাতাস ওকে ছুঁয়ে যাচ্ছে কতদিন পর। ও বারবার শিউরে উঠছে বাতাসের বেগ বেড়ে যাওয়ার সাথে সাথে। আদ্রিয়ান ওর হাত ধরে থাকায় ওর কেঁপে ওঠা অনুভব করতে পারছে। আধারকে খুশি হতে দেখে ওরও ভালো লাগছে। আধার মুহূর্তগুলো সম্পূর্ণভাবে উপভোগ করে পুরো উসুল করে নিচ্ছে। মাঝে মাঝে চোখ বন্ধ করে উন্মুক্ত বাতাসে লম্বা করে শ্বাস নিচ্ছে। কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার পরই আধারের মনে হলো পেছনে কিছু পুড়ে যাচ্ছে। ও ছট করে পেছনে তাকাতেই যা দেখলো তাতে অনেক জোরে চিৎকার করে উঠল। কিছু সত্যিই পুড়ে যাচ্ছে। কয়েকটা ডামি ডল, সম্পূর্ণ মানুষের মতো দেখতে। ডলগুলো একটা ছাউনির নিচে, সেগুলোর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আধার চিৎকার করেই যাচ্ছে। আদ্রিয়ান ওর পাশে থেকে একটু সরে দাঁড়িয়েছে। আধার কানে হাত দিয়ে চোখ খিচে বন্ধ করে চিৎকার করছে। ওর এর উপর অ্যাজমা অ্যাটাকও শুরু হয়ে গেছে। ও আর পারলো না দাঁড়িয়ে থাকতে। হাঁটু গেড়ে মাটিতে ধপ করে বসে পড়ল। ওর গলা থেকে নানা ধরনের কিছু বের হচ্ছে। সারা হাতে সেটা মেখে গিয়েছে। ও যখন জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম, তখনই আদ্রিয়ান ওর সামনে এসে দাঁড়িয়েছে। আধার যেন ওকে চিনতে পারছে না। ওর চোখ থেকে পানি বের হচ্ছে। ও একভাবে কোনো মতে গলা থেকে স্বর বের করে বলছে, বাঁচাও ওদের প্লিজ, বাঁচতে দাও। ও আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আদ্রিয়ান ওর বাড়িয়ে দেওয়া
হাত ধরে বলছে, কিছু হয়নি আধার। যারা পড়ে গিয়েছিল তারা মৃত ছিল। তুমি বেঁচে আছো, তোমাকে বাঁচতে হবে। আধারের কেন যেন ওর কথা কানে যাচ্ছে না। ও আস্তে করে ওর শক্ত শক্তি হারিয়ে ফেলছে। এখন ওর চোখ খোলা রাখা দায় হয়ে পড়েছে। আদ্রিয়ান আবার বলল, আমাকে চেনার চেষ্টা করো তুমি। তুমি সম্পূর্ণ নিরাপদ। আমার নাম বলো একবার। আধারও তখনও কিছু না বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আদ্রিয়ান ওর মুখে একটা ইনহেলার ধরতেই ও খুব দ্রুত ওটা নিয়ে নেয়। আধারের তখনও কষ্ট হচ্ছে। আদ্রিয়ান আবার ওকে বলল, আমার নাম বলো একবার। চেনার চেষ্টা করো আমাকে। তোমার কোনো ক্ষতি হবে না আধার। আধারের কষ্টে ওর মুখ থেকে স্পষ্ট কোনো শব্দ বের করে। ও খুব টেনে টেনে বলে, আদ্রিয়ান। খুব সময় নিয়ে পুরোটা বলে। ওর মুখে নিজের পুরো নাম শুনতে পেয়ে আদ্রিয়ানের মুখে একটা ছোট হাসি ফুটে ওঠে। এই মুহূর্তে আধারুকে চিনতে পেরেছে। আধার প্রায় জ্ঞান হারিয়ে ফেলবে। তখনই আদ্রিয়ান ওকে আবার বলল, আবার বলো আধার, আমার নাম। আধার আবারও খুব কষ্ট করে ওর নাম বলে। আদ্রিয়ান এভাবে কয়েকবার ওকে জিজ্ঞাসা করে আর আধার ওর নাম বলে যায়। আদ্রিয়ান এবার বলে, সব ঠিক আছে আধার। এখন তোমার কিছুই কেড়ে নেয়নি। এখন আমি আছি, সবকিছু ঠিক আছে। ভরসা করো আমাকে। আধার কয়েকবার আদ্রিয়ানের নাম বলায় আর ওর কথাগুলো শুনতে পাওয়ায় কিছুটা স্বাভাবিক হয়েছে। ওর শ্বাসকষ্ট কমে এসেছে। ওর ট্রমা অ্যাটাক কিছুটা কমেছে। ও আদ্রিয়ানকে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও অসম্ভব রকমের কাঁপছে। তখনও ফুপিয়ে ফুপিয়ে কেটে যাচ্ছে। আদ্রিয়ান ওকে শক্ত করে ধরে দাঁড় করিয়ে দেয়। আধার ভীত চোখে পুড়ে যাওয়া পুতুলগুলোর দিকে তাকাচ্ছে। তাকিয়ে আবার আদ্রিয়ানের পেছনে মুখ লুকিয়ে ফেলছে। আবার তাকাচ্ছে, আবার লুকিয়ে যাচ্ছে। আদ্রিয়ান বুঝতে পারলো আধার নিজে ওর ট্রমা থেকে বের হতে চায়। ও আধারের হাত ধরে বলল, চলো ওখানে, দেখো কিছুই নেই। আধার স্থির হয়ে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে বোঝাতে চাচ্ছে সেও যাবে না। আদ্রিয়ান চোখের ইশারায় ওকে অভয় দিচ্ছে, তারপরও ওর যেতে চাচ্ছে না। আদ্রিয়ান এবার বলল, আমি আছি তো, কিছু হবে না তোমার। আমি বলছি সব ঠিক আছে। আধার তবুও রাজি হতে চায় না। আদ্রিয়ান অনেকটা সময় নিয়ে ওকে বোঝানোর পর আধার অত্যন্ত ধীর পায়ে আদ্রিয়ানের সাথে ওই ডলগুলোর কাছে আসে। আসতেই ও আবার চিৎকার করে ওঠে। আদ্রিয়ান ওকে যথেষ্ট সান্ত্বনা দেয়। এই মুহূর্তে ওর সান্ত্বনা প্রয়োজন। এখনও এটা দিতে না করার অবস্থায় নেই। এভাবেই আদ্রিয়ানের ভরসায়ও যথেষ্ট স্বাভাবিক হয়ে গিয়েছে। ও ধীরে ধীরে এগিয়ে ডলগুলো ছুঁয়েও দেখে। প্রথমে হাত দিতে চায় না, পরে হাত দিতেই ওর ভয় অনেকটা কেটে যায়। ও অনেকটা এই ট্রমা থেকে বের হতে আসে। আদ্রিয়ান ওকে টিস্যু দিয়ে হাত মুখ মুছিয়ে দেয়। এরপর আবার পাশের আরেকটা ছাউনিতে আগুন জ্বলে ওঠে। আধার প্রথমে ঘাবড়ে গিয়ে আদ্রিয়ানের শার্ট খামচি ধরে পেছনে লুকিয়ে পড়ে। আদ্রিয়ান আধারের হাত ধরে সামনে এনে অভয় দেয়। আধার আর চোখে কয়েকবার ওই দিকে তাকায়। এরপর আদ্রিয়ান ওর হাত ধরে টেনে এনে সেখানে দাঁড় করিয়ে দেয়। আধার চোখ খিচে বন্ধ করে আছে। আদ্রিয়ান ওকে বারবার অভয় দেয় ও চোখ তুলে তাকায়। ওর এমন খুব বেশি ভয় করছে না। ও তবুও আদ্রিয়ানকে ধরে আছে। পুরোটা পুড়ে যাওয়ার পর আদ্রিয়ান আধারকে নিয়ে ওখানে রাখা একটা বেঞ্চে বসে কিছু সময় গল্প করে, কিন্তু ওর কাছে কিছুই জিজ্ঞাসা করে না বা এই বিষয়ে কোনো কথা বলে না। ওর মন হালকা করতে বিভিন্ন রকমের কথা বলে। রাত গভীর হতেই আদ্রিয়ান ওকে ওর রুমে এনে মেডিসিন দিয়ে চলে যায়। আধারও ওগুলা নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন আবার আদ্রিয়ান এসে ওর সাথে বিভিন্ন গল্প করে। আধারকে এখন আগে থেকে বেশি স্বাভাবিক লাগছে ওর কাছে। আদ্রিয়ান মনে মনে বেশ খুশি হয় নিজের সফলতায়। আরও কিছুদিন এভাবেই কেটে যায়। আদ্রিয়ান রোজই আধারের সাথে অনেকটা সময় কাটিয়ে দেয়। আদ্রিয়ানের প্রতি অনুভূতিগুলো বেশ তীব্র হয়ে উঠছে ধীরে ধীরে। এরপর একদিন আদ্রিয়ান আবারও আধারের সামনে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। এতে আধারের অ্যাটাক হলেও আগের মতো অতটা তীব্র হয় না। আগুনের ভয় কেটে যাওয়ার আর নিজের থেকে ট্রমা থেকে বের হতে চাওয়ায় আধার এখন যথেষ্ট স্বাভাবিক।
কিন্তু ওর এতটা অ্যাটাক থেকে বের করতে আদ্রিয়ান ওকে অনেক বেশি অভয় দেওয়ার পাশাপাশি অনিচ্ছা সত্ত্বেও আধারের হাতের তালু নিজের হাতে কিছুটা কেটে দেয় আদ্রিয়ান। আর ওকে বলতে থাকে রক্তে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আধার নিজে থেকে রেসপন্স যত বেশি করে ও ট্রমা তত কমতে থাকে। আদ্রিয়ানের প্রপার ট্রিটমেন্ট ও পিটিএসডি থেকে অনেকটা মুক্তি পায়, যা আস্তে আস্তে একদমই তলানিতে নামে। আধার বেশ কিছুদিন যাবৎ খেয়াল করেছে আদ্রিয়ানটিকে খুব বেশি ফোন দেয়। আদ্রিয়ান বেশ বিরক্ত হয়, তাকে কিছু বললেও সে শোনে না। আধারের সামনে কল আসায় আধার তার নামটাও জেনেছে, ডক্টর তানহা। আধারের অজান্তেই খুব বেশি খারাপ লাগে যখন তানহা আদ্রিয়ানকে কল করে, কিছু বলতেও পারছে না ও। এর মধ্যে আদ্রিয়ান একদিন ওকে বলে ও এখন অনেকটা সুস্থ, ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। এরপর থেকে বাড়িতে থেকে মাঝে মাঝে ট্রিটমেন্ট নিলেই হবে। রফিক চাচাও দেশে ফিরেছেন, এটা শুনে আধারের খুশি যেন আর ধরে না। আদ্রিয়ান এসেছে 2 বছর হয়েছে। এই 2 বছরের ভেতরেই আদ্রিয়ান ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এতদিন এটা কেউ করেনি, পারতো না, এটা ভুল, কেউ চেষ্টাও করেনি। আধারকে এটা জানানোর 1 সপ্তাহ পর ওকে ছেড়ে দেওয়া হয় অ্যাসাইলাম থেকে। 5 বছর পর অ্যাসাইলামের বাইরে পা রেখে ওর অনুভূতি একদম অন্যরকম। ওর হাত ধরে আছে আদ্রিয়ান। বাইরের মুক্ত বাতাসে ও খুব গভীরভাবে কয়েকটা শ্বাস নিল। গেটের বাইরে আসতেই রফিক চাচাকে দেখতে পেল ওর জন্য অপেক্ষা করতে। এখন সকাল 10টা বাজে, কিছুটা শীত পড়েছে। সকালের মিষ্টি রোদ ওর খুব ভালো লাগছে। ও ছুটে গিয়ে রফিক চাচাকে আলতে করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এটা ওর আনন্দ অশ্রু। ওকে এতটা খুশি দেখে আদ্রিয়ানের নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আধার আদ্রিয়ানের দিকে ফিরে তাকিয়ে চওড়া একটা হাসি দিয়ে ওর কৃতজ্ঞতা প্রকাশ করে। আদ্রিয়ানও প্রতি উত্তরে থেকে একটা হাসি উপহার দেয়। রফিক চাচার সাথে গাড়িতে উঠে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আধার রফিক চাচাকে জিজ্ঞেস করে, আমরা এখন কোন বাড়িতে যাচ্ছি? চাচা একটু হেসে বলেন। তোমাদের বাড়িতে মামানি। আধার বেশ ভীত কণ্ঠে বলে। ওখানে যাব না, আমি ভয় করছে। চাচা ওকে অভয় দিয়ে বলেন, ওই বাড়িতে না, নতুন বাড়িতে, তোমাদের বাড়িতে। আধার এরপর আর কোনো কথা না বলে বইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে খোলা মুক্ত পরিবেশ প্রাণ ভরে উপভোগ করে। গাড়ির জানালা খোলা থাকায় ওর খোলা চুলগুলো বাতাসে উঠছে, বারবার মুখে এসে বাড়ি রাখছে। আধার এতে একদমই বিরক্ত হচ্ছে না, বরং মাঝে মাঝে অবাধ্য চুলগুলোকে কানের পেছনে গুঁজে দিয়ে আবার প্রকৃতি দেখায় মগ্ন হয়ে যাচ্ছে। রোহিত চাচা এক দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন, এরপর আবার সামনে তাকালেন। বেশ অনেকটা সময় শেষে আধারের বাড়িতে পৌঁছালো। এর আগে বাড়িটায় আসা হলেও কখনো থাকা হয়নি। আধারের বাবা এবং মা উভয়েরই সরকারি চাকরির কারণে ট্রান্সফার নিত্যদিন সঙ্গে ছিল। এই অবস্থায় স্থায়ী আবাস কখনো সম্ভব হয়ে ওঠেনি। এই বাড়িটা ওনাদের রিটায়ারমেন্টের পরবর্তীতে থাকার জন্য বানা হয়েছিল। রফিক চাচা আরও 1 সপ্তাহ আগে এসে বাড়িটাকে সাজিয়ে তুলেছেন। আধার বাড়িতে পা রাখতেই ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। এই সব অনুভূতি যেন সাধারণ থেকে ব্যতিক্রম, অসম্ভব ভালো লাগার পাশাপাশি এক ধরনের জড়তা। নিঃশ্বাসগুলোর অনুভূতিও অন্যরকম। আধার গেট দিয়ে লোনে ঢুকতে যাবে তখনইও পেছন ফিরে চাচাকে প্রশ্ন করে, তামু সুন্দরী কবে আসবে চাচা? আরও 6 মাস লাগবে ওর এই কোর্স কমপ্লিট করতে, এরপরই চলে আসবে। আধার কিছুটা মুখ গোমরা করে বলল, ও, আমার বোন লাগবে এই সময়টা। মাত্র তো কয়েকটা দিন, একটা বই লিখতে বসে গেলেই দেখবে কেটে যাবে সময়। এখন ভেতরে চলো। রফিক চাচা এরপর ওর হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। আধার আশেপাশে তাকিয়ে দেখলো লনের 2 পাশের বাগানে ওর পছন্দের সাদা গোলাপ গাছ। কিছু গাছে ফুল ফুটে আছে, বাতাসে গাছগুলোর মাথা দুলছে। ওর চোখে খুব সুন্দর লাগছে এটা দেখতে। প্রশস্ত লনের মাঝখানে একটা সাদা রঙের ওয়াটার ফাউন্টেন, সব সময়ই চালু আছে ওটা। তাতে একটা ছোট ডলফিনের স্ট্যাচু। এর গঠনের কারণে মনে হয় ডলফিনের মুখ থেকে পানি বের হচ্ছে। আধার যখন আগের বার এসেছিল তখনও এটা পুরোপুরি তৈরি হয়নি। বাড়িটা ডিপ গ্রে আর হোয়াইট কালারের। আধার বাড়িতে ঢুকে একটা তৃপ্তির হাসি দিল, তবে তার পেছনে ওর বেদনাটাও লুকিয়েছিল। এখানে থাকার কথা ছিল ওর বাবা মায়ের, কিন্তু আজ সে একা। রফিক চাচা ওকে ঘরে যেতে বললেন। আধার মাথা নাড়িয়ে উপরে গিয়ে নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে যখনই ও দরজা খুলবে ও খেয়াল করে ওর হাত কাঁপছে। ও
ওর খুব বেশি সংকোচ বোধ হচ্ছে। ওর চোখের কোণে পানি চিকচিক করছে। ও বেশ কয়েকবার হাত বাড়িয়ে খুলতে গিয়ে আবার হাত সরিয়ে নিচ্ছে। কয়েকবার এমন হওয়ার পরও চোখ বন্ধ করে কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে নিজের মনকে শান্ত করলো। ওর চোখের পলক পড়তেই ওর গাল বেয়ে চোখের পানি পড়ল। ও নিজের মনকে শক্ত হতে ডান হাতের উল্টো পিঠ দিয়ে গালের পানি মুছে নিল। চোখ খিচে বন্ধ করে খুব জোরেই দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ঢোকার পর আস্তে আস্তে চোখ খুলে চারপাশে দেখে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। ওর পছন্দের রং সাদা দিয়েই সাজানো হয়েছে রুমটা, যেমনটা ওর বাবা ওর জন্য তৈরি করেছিলেন। এরপরও ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে বাগানটা দেখতে লাগলো। সাদা গোলাপ গাছগুলো ওর ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। ও গভীর কয়েকটা শ্বাস নিয়ে ব্যালকনিতে রাখা রকিং চেয়ারটায় বসে আদ্রিয়ানের চিন্তায় মগ্ন হয়ে পড়ল। ওর প্রতি আধারে কৃতজ্ঞতা শেষ নেই। সবই সম্ভব হওয়ার উসিলায় আদ্রিয়ান। একমাত্র ওর সাহায্যে আধার ওর নরক থেকে বের হতে পেরেছে। হালকা শীতের মিষ্টি রোদ ওর গায়ে পড়ছে। ওর খুব ভালো লাগছে। চোখ বন্ধ করেও মুহূর্তগুলো উপভোগ করছে। আর চোখ বন্ধ করতে ওর সামনে আদ্রিয়ান ভেসে উঠছে। আদ্রিয়ানের কথা মনে পড়তেও নিঃশব্দে হেসে দিচ্ছে। অনেকটা সময় পরও ব্যালকনিতে থেকে রুমে এসে পুরো রুমটায় চোখ গড়িয়ে নিল। ওর চোখে কাভারটা পড়তেই কিছু একটা মনে পড়ে যায় ওর। খুব ভয় করছে ওর এখন কাভারটা। ও চোখ খিচে বন্ধ করে ফেলে। ও রীতিমতো কাঁপছে। দাঁড়িয়ে থাকা এখন ওর জন্য অত্যন্ত কষ্টকর। ও হাঁটু গেড়ে নিচে বসে পড়ে, দুই হাতে মুখ ধরে আছে। ও চিৎকার করতে যাবে তার আগেই ওর আদ্রিয়ানের কথাগুলো মনে পড়ে। এগুলো কোনো কিছুই ওর আর ক্ষতি করতে পারবে না। আদ্রিয়ানের অভয় দেওয়া প্রতিটা কথা ওর কানে বাজছে। ও আর চিৎকার না করে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। মুখ থেকে হাত সরিয়ে নেয়। আস্তে আস্তে চোখ খুলেও কাবারের দিকে তাকায়। ও তখনও খুব কাঁপছে। আস্তে আস্তে বেডের কিনারা ধরেও উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকবার ব্যর্থ হয়েছে। ও চোখ ছলছল করছে। খুব কষ্টে অবশেষেও উঠে দাঁড়িয়েছে। খুব ধীর পায়ে কাবারের সামনে এসে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে উঠার দিকে হাত বাড়িয়ে দিল। অ্যাসাইলাম কোনো আলমারি ছিল না ওর রুমে। আলনার উপরে ওর কাপড়গুলো থাকতো। তাই কাবারের থেকে প্যানিক অ্যাটাকটার কথা একবার ওর মনে হয়নি আর না আদ্রিয়ানেরও। ও নিজের মধ্যকার সমস্ত শক্তি সঞ্চয় করে এক ঝটকায় কাবারের দরজা খুলে ফেলল। ওর এখন ভয় করছে না। ভাবতেই মুখে বিজয়ের হাসি ফুটে উঠছে। ও দ্রুত এই খবরটা আদ্রিয়ানকে দিতে চায়। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে ওকে কল করতেই ফোনে ব্যস্ত দেখায়। ভূতে ওর মুখের হাসি ম্লান হয়ে গিয়েছে। ওর বদ্ধমূল ধারণা হচ্ছে আদ্রিয়ান তানহার সাথে কথা বলছে। রাগে ওর মাথা ধরে গিয়েছে। ছুঁড়ে মারে ফোনটা। খেয়াল করেনি কোথায় গেল। তখনই দরজা খুলে মর্জিনা খালা ঢুকছিল। ফোনটা ওনার মাথায় গিয়ে রাগে আধার ওটা ছুঁড়ে মেরে পেছনে ঘুরে থাকায় ও দেখেনি। তবে মর্জিনা খালা ব্যথায় চিৎকার করে উঠতেই পিছনে ঘুরে ভ্রু কুচকে ওনার দিকে তাকায়। আধার হঠাৎ করেই ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কে? মর্জিনা খালা ওর সম্পর্কে সব জানেন। তাই আর বেশি ব্যথার অনুভূতি ওর সামনে প্রকাশ না করে সরাসরি বলেন, রফিক সাহেব তোমার দেখাশোনার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তোমার পাশাপাশি এই বাড়ির দেখাশোনা করি। তা কারোর রুমে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয় জানেন না? মর্জিনা খালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমিও অনেকক্ষণ তোমার দরজায় নক করেছি, কিন্তু কোনো উত্তর দাওনি। শুধু শব্দ পেয়েছি রুম থেকে, কিন্তু তোমার কোনো জবাব পাইনি। তোমার সত্যি সত্যি কোনো সমস্যা হলো কি না এটা দেখা যেহেতু আমার দায়িত্ব, আমি তোমার স্বার্থেই তোমার অনুমতি ছাড়া ঢুকেছি। আধার ওনার কথা শুনে চুপ হয়ে যায়। আসলে ও নিজের কাজে এতটা মগ্ন ছিল যে ও ওদিকে খেয়ালই করেনি। ও গুটি গুটি পায়ে ওনার কাছে এসে ইনোসেন্ট ফেস করে বলে, আই এম সরি, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি। আশা করি এরপর থেকে আমি বিষয়টার খেয়াল রাখবো। মর্জিনা খালার ওর এরকম ফেস দেখে বেশ মায়া হয়। উনি মুচকি হেসে বলেন, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তুমি তো দেখছি এখনও ফ্রেশ হওনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, খেয়ে নাও। দুপুর হয়ে গেছে। টাইমলি খেয়ে মেডিসিন নিতে হবে তো আবার। বলে মর্জিনা খালা বের হতে যাবেন,
তখনই আধার ওনার হাত ধরে দাঁড় করিয়ে দেয়। উনি থেমে গিয়ে চোখের ইশারায় জিজ্ঞাসা করেন কি হয়েছে। আধার ওনার হাত ধরে টেনে বেডে বসিয়ে কিছু খুঁজতে থাকে। মর্জিনা খালা বেশ গভীরভাবে ওকে দেখছেন, কোনো কথা না বলে। কিছু সময় খুঁজতেই ও বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা পেয়ে যায়। ওখান থেকে একটা মলম নিয়ে মর্জিনা খালার কপালে লাগিয়ে দেয়। ফুলে উঠেছে কপাল কিছুটা। ওর কাজ শেষ হতেই মর্জিনা খালাকে ও বলে, এখন যেতে পারেন। আর আমি সত্যি আপনাকে আঘাত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি তো বলেছি কোনো সমস্যা নেই তাতে। ভুল তো মানুষেরই হয়। তুমি তো খেয়াল করোনি, নিশ্চয়ই তুমি ইচ্ছা করে করোনি। আর ভুলের জন্য ক্ষমা তো পাওয়াই যায়। ওনার কথায় আধারের মুখে একটু হাসি ফুটে ওঠে। এরপর উনি চলে যেতে আধার ফ্রেশ হতে চলে যায়। ওই ঘটনার কারণে আদ্রিয়ানের ফোন ব্যস্ত থাকার বিষয়টা ওর মাথা থেকে বের হয়ে গিয়েছে। সারাদিনে বাড়ি বাগান আর ছাদ ঘুরে দেখতে দেখতে ওর আর আদ্রিয়ানকে কল করা হয়নি। আদ্রিয়ানও ব্যস্ত থাকায় ওর কথা মনে পড়লেও ফোন করতে পারেনি। বারবার ও আজকে আধারকে মিস করেছে। রাতে আধার ফোন হাতে নিয়ে আদ্রিয়ানকে কল করতে যাবে, তখনই আদ্রিয়ান ওকে কল করে। আধার হেসে দিয়ে সাথে সাথে রিসিভ করে নেয়। ফোন কানে নিতেই আদ্রিয়ান বলে, এত তাড়াতাড়ি ধরলে কি করে? ফোন হাতে নিয়ে বসেছিল নাকি? হুম। তো ম্যাডাম, দিন কেমন কাটলো? আমাকে তো ভুলেই গেলে দেখছে। তোমাকে কি করে ভুলবো আদ্রিয়ান? তোমাকে কল করতেই তো ফোনটা হাতে নিয়েছি। একবার কল করেছিলাম, তোমার ফোন ব্যস্ত ছিল। ওহো, আসলে সারাদিন এত মানুষ কল দেয়। ওহো, আসলে সারাদিন এত মানুষ কল দেয়। তুমি মনে কিছু করো না। বললে না তো দিনটা কেমন কাটলো? ভালোই, তবে তোমাকে খুব বেশি মিস করেছি। আমিও কিছুটা। এটা শুনে আধার অনেক বেশি খুশি হয়ে যায়। আদ্রিয়ান ওকে মিস করেছে, তাও আবার স্বীকার করেছে। ও আরো অনেক কথা বলে আদ্রিয়ানকে, ফোন রাখতেই চায় না। অবশেষে আদ্রিয়ানই ফোন রেখে দেয়। প্রতিদিনই আদ্রিয়ান আধারকে কল করে, তবে বেশি করে আধার। ওর সব কিছুতেই যেন আদ্রিয়ান জড়িয়ে গিয়েছে। প্রতি 2 সপ্তাহ পর পর আদ্রিয়ান আধারের চেক আপে আসে। রফিক চাচার বিশেষ অনুরোধেও আসে। আধারের অ্যাসাইলাম থেকে ফিরে আসার প্রায় 3 মাস পর একদিন আদ্রিয়ান যখন ওকে চেক আপ করতে এসেছে, তখন আধার ওর দিকে তাকিয়ে পড়ে। জানো আদ্রি, সেই দিন আমি যখন কাবারটা দেখি আমার খুব ভয় করছিল, আগুন দেখার মতো। তবে অনেকক্ষণ পর তোমার কথাগুলো মনে পড়তেই আমি আর ভয় পাইনি। আদ্রিয়ান ওর টেস্টের ফাইলগুলো দেখছিল। ফাইল থেকে চোখ না তুলেই বলল, গুড গার্ল। এভাবে সবসময় নিজেকে নিজের সাহস দেবে। আমি তো সবসময় তোমার পাশে, তোমাকে সাহস দিতে পারবো না। আদ্রিয়ানের শেষ বাক্য আধারের চোখ মুখের উজ্জ্বলতা নিমিষেই গায়েব হয়ে যায়। ওর চোখ ছলছল করছে। আধার ঠোঁট কামড়ে ওর কান্না আটকে বলে। কেন থাকবে না? তুমি সব সময়। আদ্রিয়ান এবার ফাইলগুলো পাশে সরিয়ে রেখে ওর দিকে তাকিয়ে বলে, কিভাবে থাকবো? আদ্রিয়ানের কথায় আধারের চোখ ছলছল করছে। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিভাবে থাকবো তুমি বুঝতে পারছো না? আধারের কণ্ঠস্বর শুনে আদ্রিয়ান বুঝতে পেরেছে আধারের খুব বেশি কান্না আসছে, যা ও খুব কষ্ট করে আটকে রাখছে। আদ্রিয়ান বেশ উত্তেজিত হয়ে পড়ে। তুমি কাঁদছো কেন? আমি ভুল কিছু বলেছি কি? আধার এবার চোখের পলক ফেলতেই ওর গাল বেয়ে পানি পড়ল। আদ্রিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, ভুলই তো বলেছো, তুমি আমার সাথে সারা জীবন থাকবে। এটা কিভাবে সম্ভব আধার? তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমাকে তোমার আর প্রয়োজন পড়বে না, এটা সত্যি। আমরা বন্ধু হিসেবে সারা জীবন যোগাযোগ রাখবো, কিন্তু তোমার পাশে সবসময় থেকে তোমাকে সব পরিস্থিতিতে সামলাবো কি করে? বাচ্চাকে বলবো তোমার বিয়ে দিয়ে দিতে, তাহলে কাউকে অবশ্যই তোমার পাশে অবশ্যই পাবে তুমি। আধার ওর বিছানার সাথে হেলান দিয়ে বসেছিল। আদ্রিয়ান ওর পাশেই একটা চেয়ারে বসে আছে। আধার এবার সোজা হয়ে বসে আদ্রিয়ানের দিকে এগিয়ে এসে বলল, তুমি সেই দায়িত্বটা নাও। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল। মানে? আধারের একটা হাত নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, মানে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে আরো বেশি স্ট্রং কোনো সম্পর্কে কি আমরা পরিণত করতে পারি না?
সব সময়ই তুমি আমার সাথে থাকবে, আরো গভীর কোনো সম্পর্ক? আদ্রিয়ান এতক্ষণ বুঝতে পেরেছে আধার আসলে কি বোঝাতে যাচ্ছে। ও আধারের অ্যাসাইলামে থাকাকালীন কিছুটা আন্দাজ করত, কিন্তু আমলে নেয়নি। আজকে আধারের সরাসরি স্বীকারোক্তিতে ও সম্পূর্ণ নিশ্চিত। আদ্রিয়ান হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি কি বুঝতে পারছো কি বলছো তুমি? কেন বুঝতে পারবো না? আমি এটাই চাই, আর তোমাকেও আজকে বললাম। এটা কখনোই সম্ভব না আধার। আধার বেশ রেগে গিয়েছে। তার সাথে ওর কান্না আরো বেশি পাচ্ছে। ও বেশ চড়া গলায় বলে ওঠে, কেন সম্ভব না? ওই তানহার জন্য। আদ্রিয়ান জোরে কিছু বলতে যাবে, ডান হাতে তর্জনী আধারের দিকে বাড়িয়ে বলতে গিয়েও থেমে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, তান্ডার আমি একই হসপিটালে আছি, এতটুকুই। এর থেকে বেশি ওর সাথে আমাকে জড়াবে না আধার। আমি এটা খুব বেশি অপছন্দ করি। আধার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, তাহলে কেন আদ্রি? আমার কি সমস্যা আছে যাতে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? আমার ক্লাস 8-এর পর আর কোনো সার্টিফিকেট নেই, তাই তো? নাকি আমার উপর অ্যাসাইলামের একটা সিল পড়ে গিয়েছে, তাই আমাকে নিয়ে তুমি সমাজে চলতে পারবে না? সবাই তোমার দিকে আঙুল তুলবে, তোমার ওয়াইফ অ্যাসাইলাম ফেরত পাগল। আদ্রিয়ানের ওর কথায় মিশ্র অনুভূতি হচ্ছে। কিছুটা রাগ হচ্ছে, কিছুটা ওর প্রতি মায়া হচ্ছে, আবার কোনো অজানা অনুভূতি যা ওর বুঝতে পারার সামর্থ্যের বাইরে। ও কি বলবে বুঝতে পারছে না। এরপরও নিজেকে সামনে নিয়ে বলল, তুমি জানো এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। আধার আরো জোরে জোরে কেঁদে দিয়ে বলল, তাহলে কি আদ্রি, তুমি আমাকে ভালোবাসো না বলো? না হলে অ্যাসাইলামের সব পেশেন্টের থেকে আমার বেশি কেয়ার কেন করতে? আদ্রিয়ান ওর কথা শুনে হতভম্ব হয়ে যায়। বেশি কেয়ার করতে বলেও ধরে নিয়েছে যে ওকে আদ্রিয়ান ভালোবাসে। আদ্রিয়ান স্তম্ভিত গলায় বলল, বেশি কেয়ার করতাম বলে তোমার মনে হলো এটা ভালোবাসা? আধার, তুমি ছোট নাও যে বুঝতে পারবে না। তোমাকে কেয়ার করার কারণ ছিল, তোমার অতটা প্রয়োজন ছিল। যা পেলে তুমি সুস্থ হতে পারতে। তোমাকে আমি শুধু সেটুকু দিয়েছি যতটুকুর জন্য আজকে তুমি অ্যাসালামের বাইরে। তোমার সমস্যা, আচরণ, রিপোর্ট সব কিছু বলতে তোমার পক্ষে সুস্থ হওয়া সম্ভব। তার জন্য শুধু একটা এক্সট্রা কেয়ারিং লাগবে। এখন যার পক্ষে সুস্থ হওয়া সম্ভব কিন্তু তার সত্ত্বেও তাকে অসুস্থ হিসেবে আটকে রাখাটা অন্যায় আধার। আমি এটা তোমার জায়গায় অন্য কেউ হলেও করতাম। ওই অ্যাসাইলাম আর যারা আছে সবার পক্ষে সুস্থ হওয়াটা সম্ভব না, তবে যার যতটা প্রয়োজন ততটা আমি দেব। আধারের জায়গায় অন্য কেউ হলেও আদ্রিয়ান এমনটা করতো শুনে আধারের বুকে একটা মোচড় দিয়ে উঠল। ওর এখন এটা চিন্তা করতেও কষ্ট হচ্ছে যে ওর প্রতি আদ্রিয়ানের সমস্ত কেয়ারিং শুধু ডাক্তার হিসেবে ওর কর্তব্যই ছিল, এর থেকে বেশি কিছু না। আধার আবার ওকে বলল, কিন্তু আদ্রি, আমাকে কি ভালোবাসা যায় না? আমার কি ত্রুটি আছে একবার বলো, আমি নিজেকে শুধরে নিব, একদম তোমার মনের মতো হয়ে যাব। আধার, কারোর জন্য কিছু বদলাবে না। তোমাকে আমার এভাবেই ভালো লাগে, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো একবার। আমি তোমাকে কখনো সেভাবে ভাবিনি। আমরা বন্ধু, খুব ভালো বন্ধু। এই সম্পর্কটা ঠিক আছে আমাদের মধ্যে। আধার আবার আদ্রিয়ানের হাত জড়িয়ে ধরে বলল, প্লিজ এভাবে বলো না। দেখো, আমি তো ইচ্ছে করে অ্যাসাইলামের বাসিন্দা হইনি। কে হতে চায় বলো? পরিস্থিতির কারণে ওখানে থাকতে হয়েছে। তাই আমি ক্লাস 8-এর পর কোনো অফিসিয়ালি সার্টিফিকেটও অর্জন করতে পারিনি। এটা কি আমার দোষ? চাইল্ড প্রিয়জনে পড়ার ব্যবস্থা ছিল, কিন্তু এখানে সেরকম আছে কি না জানি না। তবে আমার পড়া হয়নি। তুমিই তো বলেছিলে কারো শিক্ষা তার সার্টিফিকেটের উপর বিচার করতে হয় না, এটা একান্তই ব্যক্তিগত। আর এও বলেছিলে আমার শিক্ষা যে কোনো সার্টিফিকেটধারী মানুষের থেকে বেশি। আমি নিজের মতো পড়ার সুযোগ পেয়েছি। তবে কেন আদ্রিয়ান, আমাকে আজকে তোমার গ্রহণ করতে এত সমস্যা? আদ্রিয়ান ওর কথায় কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। ওর বলার ভাষা নেই যে যা দিয়ে ও আধারকে সামলাতে পারে। কিন্তু ও এতটুকু জানে এই মুহূর্তে ও আধারকে মানাতে পারবে না। ও বেশ রেগে গিয়েই বলে, আমি জানি না কেন, কিন্তু তুমি যা চাও সেটা সম্ভব না। আর আমি চাচাকে বলে দেব তোমার জন্য অন্য সাইকিয়াট্রিস্ট অ্যাপয়েন্ট করতে। আমাদের বন্ধুত্বের সম্পর্কটাও তুমি আজকে নষ্ট করে দিলে। আসছি আমি।
আশা করি দেখা হবে না। এতটা বলে আদ্রিয়ান উঠে চলে যায়। আধার চিৎকার করে কয়েকবার ওকে ডাকে, কিন্তু ও শোনে না। রফিক চাচা ব্যবসার কাজে সকালে বেরিয়ে গিয়েছেন। মর্জিনা খালা বাগানে আছেন। আদ্রিয়ান গাড়িতে উঠে হঠাৎই মনে হয় ওর, কেন ও এতটা রুড বিহেভ করলো। হঠাৎই ওর রাগ হলো আর এমন করলো কেন ও জানে না। তবে আধারের এত মায়া ভরা মুখটা আর ওর এতটা আপত্তি বেশিক্ষণ শুনলে আদ্রিয়ান নিজেকে আর ধরে রাখতে পারবে না। আধারের কথায় ও হয়তো রাজি হয়ে যাবে। আধারের প্রতি ওর অনুভূতিগুলো নিতান্ত তুচ্ছ না, কিন্তু ও চায় না ও আধারের সাথে নিজেকে জড়াতে। নিজের জীবনের একমাত্র লক্ষ্যটা পূরণের পথে যে বাধা, সেটা পূরণে ওর কিছু হয়ে গেলে আধারের জীবনটা শেষ হয়ে যাবে। ও পারবে না কোনোভাবে আধারকে বিয়ে করতে। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায় সেখান থেকে। আধার ব্যালকনিতে এসে ওকে কয়েকবার জোরে চিৎকার করে ডেকেছে, কিন্তু ও শোনেনি। ওর চিৎকারে মর্জিনা খালা ছুটে এসেছেন। আধার ব্যালকনির রেলিং ধরে ধপ করে মাটিতে বসে পড়ল। চিৎকার করে কেটে যাচ্ছে। খালা এসে জিজ্ঞেস করে ও কোনো উত্তর দেয়নি। আধার একসময় ক্লান্ত হয়ে কান্না থামিয়ে দেয়। রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে শূন্য দৃষ্টিতে বাগানটার দিকে তাকিয়ে আছে। সারাদিনে আধার ওখান থেকে ওঠেনি। মর্জিনা খালা চেষ্টা করে ওকে খাওয়াতে পারেননি। রফিক চাচাকে না বলতেই আধার ওনার কাছে অনুরোধ করেছে, এমনভাবে যা ফেলে দেওয়ার সামর্থ্য মর্জিনা খালার হয়নি। রাত প্রায় 10টার দিকে রফিক চাচা বাড়িতে ফিরে আধারের খোঁজ করতেই মর্জিনা খালা জানানো ঘুমিয়ে পড়েছে ডিনার করে। যা বলতে আধারই ওনাকে অনুরোধ করেছে। আধার সন্ধ্যার পর রুমে এসে চুপচাপ বসে কিছু চিন্তা করে যাচ্ছে। রফিক চাচা আর মর্জিনা খালা ঘুমিয়ে পড়তেই অনেকটা সময় নিয়ে শাওয়ার সেরে একটা লাল গাউন পরে একটু সেজে নেয়। এরপর নিজেকে আয়নায় দেখে হেসে দেয় ও। রুম থেকে বেরিয়ে পড়ে নিজের কার্য উদ্ধারে। রাত প্রায় 1টার দিকে আদ্রিয়ান নিজের রুমে ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে ওর এখন একটা ঘুম বেশ গভীর। হঠাৎ করেই ফোনের রিংটোনে ওর ঘুম ভেঙে গিয়েছে। বেশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ওর নাম্বার না দেখেই ফোনটা রিসিভ করে। অপর পাশে কণ্ঠ শুনে ওর ঘুম সম্পূর্ণ কেটে গিয়েছে। আধার ওকে বলছে, তোমাকে কিছু দেখাতে চাই আদ্রি, তুমি কি এখন একটু আসবে? আদ্রিয়ান বিরক্তি ভরা কণ্ঠে বলে, এত রাতে এটা কি ধরনের আবদার আধার? তুমি ফোন রাখো, আমি ঘুমাবো। প্লিজ আদ্রি। আদ্রিয়ান ওর কথা না শুনে ফোন কেটে দিল। এই কিছু সময় পর ওর ফোনে একটা মেসেজ আসে। ও সেটা ওপেন না করেই রেখে দেয়। তখন আবারও কল আসে। আদ্রিয়ান এবার ওকে কয়েকটা কড়া কথা বলার জন্য মন স্থির করে ফোনটা রিসিভ করতে ওকে কিছু বলতে না দিয়ে আধার বলে ওঠে, একবার ভিডিওটা দেখো, তারপর কিছু বলো। আমি 5 মিনিট পর আবারও কল করছি। তুমি না ধরলে আমি সেটাই করব যেটা আমি বলেছি। আধার ফোন কেটে দেয়। আদ্রিয়ান ভিডিওতে অন করে দেখে আধার ওদের বাড়ির ছাদের রেলিংয়ের ওপর থেকে হেঁটে একেবারে ইটসে এসে দাঁড়িয়েছে, একদম অ্যাঞ্জেলে। আর কয়েকটা পা সামনে এগোলেই পড়ে যাবে। এরপর আধারের কণ্ঠ, ও বলছে, লুক আদ্রি, আই অ্যাম কাউন্টিং মাই লাস্ট স্টেপস। এরপর বেশ টেনে টেনে গুনছে আর হাঁটছেও। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এরপর এক কদম কিনারেও গেও গালে হাত দিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, যা, এরপর আর হাঁটলে তো আমার উপর গ্র্যাভিটির প্রভাবটা বেশ ক্ষতিকর। আচ্ছা আদ্রি, দোতলার ছাদ থেকে পড়ে গেলে মানুষ কতটা ব্যথা পায়? মারা যাবে কি? তুমি জানো, আমি সায়েন্টিস্ট যদি হতাম তবে ফিজিক্সের হওয়ার চেষ্টা করতাম। ব্যথা, আবেগ এগুলো মাপার জন্য মেশিন, একক এগুলো আবিষ্কারের চেষ্টা করতাম। হোয়াট এভার, এটা যখন হয়নি, এখন তুমি দ্রুত এসো, না হলে গ্র্যাভিটিকে কিন্তু আমার উপর তার পূর্ণ ক্ষতিকর প্রভাব ফেলতে আমি অ্যালাউ করব। বাই। ভিডিওটা শেষ হয়ে যায়। আদ্রিয়ান স্তম্ভিত হয়ে বসে আছে এটা দেখে। আধারের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল ও যথেষ্ট সিরিয়াস এই বিষয়। ও কোনো প্রাং করছে না। আধারের কলে ওর আবার ঘোর কাটলো। ও দ্রুত ফোন ধরে বলল, তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না। তুমি আমাকে ভয় দেখাতে এটা করছো। আধার বেশ জোরে হেসে দিয়ে বলে, কখনোই না আদ্রি, আমি সিরিয়াস। কিভাবে করবে তুমি? তুমি তো নিজেই ব্লাড ভয় পাও। তুমি কি বুঝতে পারছো না তোমার কতটা ব্লিডিং হতে পারে?
তুমি এটা বলো না, তুমি নিজেই দায়িত্ব নিয়ে আমাকে আমার ট্রমা থেকে বের করে এনেছো। আমি এখন কিছুতেই ভয় পাই না, তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। আমি তোমাকে 1.5 ঘন্টা সময় দিচ্ছি, আর না আসলে এরপর যা হবে সেটা মেনে নিতে প্রস্তুত হয়ে যাও। আমার এটা মনে হয় না তুমি যাকে নিজের হাতে একটা সুন্দর জীবন উপহার দিতে এত চেষ্টা করেছো, নিজের সেই চেষ্টাকে এক নিমিষে নষ্ট হতে দিবে। আমি অপেক্ষায় আছি। আধার আদ্রিয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আদ্রিয়ানের মাথা কাজ করছে না। ও আধারকে থামাতে রফিক চাচাকে ফোন দিল। রফিক চাচার ফোনটাও আধারই রিসিভ করো। আধার ফোনটা রিসিভ করেই জোরে হেসে দিয়ে বলল, আমাকে এতটা বোকা মনে হয় তোমার আদ্রিয়ান? তুমি না এসে চাচাকে ফোন করবে আর আমি সেটা হতে দিব? একদম না। আর ল্যান্ডলাইনে কল করেও লাভ নেই, ওটার তারের জন্য ছোট্ট একটা কেচিয়েই যথেষ্ট ছিল। নো মোর ট্রিক্স ডিয়ার। আশা করি দেখা হচ্ছে। বাই। আদ্রিয়ান এবার আর কোনো উপায় না পেয়ে বেরিয়ে পড়ে আধারের বাড়ির উদ্দেশ্যে। ও আধারের জীবন নষ্ট হতে দেবে না বিধায় ওকে বিয়ে করতে চাইছে। সেখানে যদি আধার নিজেকেই শেষ করে দেয় সেটাও মানতে পারবে না। ফাঁকা রাস্তায়ও খুব দ্রুত ড্রাইভ করছে। আধার ছাদের রেলিংয়ের ওপর বাইরের দিকে পা ঝুলিয়ে বসে আদ্রিয়ানের অপেক্ষা করছে। রেলিংটা ইটের গাঁথুনি, মাঝে মাঝে স্মোক করছে। এক দৃষ্টিতে ওর বাড়ির সামনের রাস্তায় তাকিয়ে আছে। এর একটু আগেও রফিক চাচার ফোনে আদ্রিয়ানের সাথে কথা বলে ছোট একটা হ্যামার দিয়ে নিজের চাচার আর মর্জিনা খালার ফোনটা ভেঙে ফেলেছে। সেগুলোর পাশে সাজিয়ে রেখেছে। হাত ঘড়িটা বারবার সময় দেখছে। এখন উঠে গিয়ে ছাদের লাইটটা অফ করে শুধু স্ট্রিট ল্যাম্পের আলোতে যতটা আলোকিত হয় ততটাই উপভোগ করছে। এখন সময়ও দেখতে পারছে না, শুধু আন্দাজ করছে। অনেকটা সময় পর আদ্রিয়ানের গাড়িটা চোখে পড়তেই ওর মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। আধার আদ্রিয়ানকে দেখতে পেয়েই রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়ে পড়ে। আদ্রিয়ান খুব ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকছে। ওর আসতে 1.5 ঘন্টা লাগেনি। আধারের হঠাৎ মনে পড়ে আদ্রিয়ান সিগারেটের গন্ধ পছন্দ করে না। ও পাশ থেকে একটা মাউথ ফ্রেশনার মুখে দেয়। আদ্রিয়ান ওর নাম ধরে নিচে থেকেই চিৎকার করে ডাকছে। আধার এটা শুনে বিড়বিড় করে নিজেকে বলে, অদ্ভুত মানুষ, জানে আমি ছাদে তবু এভাবে ডেকে যাচ্ছে। এরপর কিছু মনে পড়তেই নিজের মাথায় ছোট্ট একটা বাড়ি দিয়ে বলে, আমি বোকা, ছাদের লাইট অফ, ওর এটা করাই স্বাভাবিক। আদ্রিয়ান ওকে ডাকতে ডাকতেই ছাদে পৌঁছে গিয়েছে। আধারকে রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখেও কিছুটা স্তম্ভিত হয়ে যায়। এখনো নামিনি ও এখান থেকে। আদ্রিয়ান ওর খানিকটা কাছে এগিয়ে এসে বলে, ওখান থেকে নেমে আসো আধার। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করছি। আদ্রিয়ান এই বলে ওর কাছে এগিয়ে যেতে যাবে তখনই আধার জোরে বলে ওঠে, একদম আসবে না তুমি আমার কাছে, আমি কিন্তু না হলে এখান থেকে ঝাঁপ দিব। ওর কথায় আদ্রিয়ান থমকে যায়। ও আসলে চায় কি সেটা বুঝতেই পারছে না। ওর মুখভঙ্গি দেখতে পারছে না, যা থেকে অত্যন্ত আন্দাজ করতে পারে। আদ্রিয়ান সিঁড়ি ঘরের দিকে এগিয়ে লাইট অন করে দেয়। আধারের আদ্রিয়ানকে ওর জন্য এতটা কেয়ারিং হতে দেখে খুব ভালো লাগছে। লাইট অন হতে খুব ভালো করে ওকে দেখছে। আদ্রিয়ান একটা গ্রে টি শার্ট আর ব্লু জিন্স পরে আছে। চুলগুলো সম্পূর্ণ এলোমেলো। সারাদিনের পরিপাটি ভাবটা একদম নেই। বোঝাই যাচ্ছে ও বেশ ঘাবড়ে গিয়েছে। চোখে মুখে আতঙ্ক ভাবে স্পষ্ট। আদ্রিয়ান খুব উত্তেজিত হয়ে বলে, এমন কেন করছো আধার? নেমে এসো ওখান থেকে। এত অবুঝের মতো আচরণ কেন করছো? আমি মোটেই অবুঝের মতো আচরণ করছি না। আমার বেঁচে থাকার একমাত্র অর্থ এখন তুমি আদ্রিয়ান। সেই তুমিই যদি আমাকে গ্রহণ না করো তবে আমার কি লাভ বেঁচে থেকে বলো? এটা নিয়ে পরে কথা বলে আধার, এখন নেমে এসো প্লিজ। আদ্রিয়ান আবার ওর দিকে অনেকটা এগিয়ে যেতেই আধা চিৎকার করে উঠে পড়ে, একদম এগোবে না। তুমি আমাকে কথা দাও তো আমাকে তুমি বিয়ে করবে। আমি এখনই তোমাকে জোর করব না, তুমি সময় নাও। আমি অপেক্ষা করব তোমার জন্য, কিন্তু তোমার জীবনে আমি ছাড়া আর কেউ আসবে না। তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে তোমার পাশে থাকতে দিবে, আর আমার পাশে তুমি থাকবে। আধার প্লিজ, এটা সম্ভব না। কেন বলছো না তুমি? জানতাম এমনই বলবে। কেন আদ্রি? আমি কারণটা জানতে চাই। কারণ না জানালে আমাকে মেনে নাও তোমার জীবনে, আর না হলে এখানেই শেষ। কি যেন বলেছিলে আজকে?
আশা করি আর দেখা হবে না। তাহলে তো আমি মারা যাই বা বেঁচে থাকি সেটা তোমার কাছে কোনো ম্যাটারই করে না। আমাকে শেষ বিদায় জানাও। এতটা বলে আধার পেছন দিকে ঝুঁকে পড়তে চায়। আদ্রিয়ান ওর অনেক কাছে ছুটে এসে চিৎকার করে বলে, ওয়েট আধার, আমি ভেবে দেখব। হয়তো তোমাকে আমি বিয়ে করতে পারবো না, তবে সারা জীবন আমাদের বন্ধুত্ব থাকবে। আমি তোমার সাথে দেখাও করব আর ভালো একটা সম্পর্কও রাখবো।